পাম্প আছে, তেল নেই, খাম্বা আছে, বিদ্যুৎ নেই, এই অবস্থা চলছে। যে পরিমাণ আপনার ক্ষতি বাংলাদেশে করে দিয়ে গেছে, এটা কন্টিনিউ হবে। এখান থেকে আমাদের খুব দ্রুততার সময় বের হয়ে আসার কোনো সুযোগ নাই। অ্যাটলিস্ট এই সরকার এরকম কোনোভাবে ইনিশিয়েটিভ নিবে, সেটা গত 2 মাসে দৃশ্যমান হয় নাই। আর যে মধ্যবিত্ত আসলে পরিবর্তনের সকল পরিবর্তনের স্বপ্ন দেখছে, তাদের এই পরিবর্তনের আশা পূরণ হয়েছে, এবং এটা তাদেরকে এই সুফল তাদেরকে দীর্ঘদিন ভোগ করতে হবে। আরো 10 দিন আগে তেল নেওয়ার কথা মানে মানা করে দিয়েছে সরকারি বিভিন্ন সংস্থাগুলা। যারা তেল সরবরাহ করে তাদের কিন্তু ট্যাঙ্কার নাকি উপচে পড়ার অবস্থা আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম। এবং আমরা আগে কয়েকটা অনুষ্ঠানে বলেছি যে আমাদের পেট্রোল এবং অক্টেনের অনেকটাই আমাদের দেশে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, এবং আমাদের যেই তেল রিফাইন করার জায়গা আছে, ক্রুড অয়েল লাগে যেখানে, সেই ক্রুড অয়েল ভিত্তিক তেল রিফাইনারি কোম্পানিটিও কিন্তু আমাদের বর্তমানে বন্ধ আছে। আমরা কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকে আমরা বলছি যে আমাদের পেট্রোল বা অক্টেনের যে ঝামেলাটা আছে সেটা না হয়ে আমাদের দেখা যাবে যে আমরা ক্রুড অয়েলটা আনতে পারবো না। ক্রুড অয়েলটা আমরা সৌদি আরব, টৌদি আরব এসব জায়গা থেকে, যেখান থেকে হোক আনি, আমরা মধ্যপ্রাচ্য ভিত্তিক জায়গা থেকে আনি। সেই জায়গাটাকে তারা এমফাসিস না করে তারা কি করলো, এই যে সরবরাহ ব্যবস্থা, সেটাকে তারা দেখা যাচ্ছে যে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করলো যে সরবরাহ ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আপনার কাছে দুধ আছে, আপনার কাছে তেল আছে, কিন্তু যে এটা সরবরাহ করে চারিদিকে ছড়িয়ে দিবে তাদেরকে আমি এই জায়গায় ঢুকতে দিচ্ছি না। এই যে একটা কারণ, এই কারণটা কেন, মানে 1 লাখে 15 টাকা লিটারের দাম বাড়াবে, সেজন্যই এই কাজটা করেছে এইভাবে। এইটা সরকারের অদক্ষতা এবং সবচেয়ে বড় কাজ। আপনি দেখেন যে এখন বিডার যিনি প্রধান আশিক চৌধুরী, আপনার আশিক চৌধুরী একটা বাটপার, আমি তাকে বলি বাটপার। আমি মাঝে লন্ডনে গিয়েছিলাম, তো একজনে বলতে আশিক, আমি বললাম সে একটা বাটপার। বলছে কেন আপনি এই কথা বললেন? আমি বললাম যে কেন বললাম, আপনার মনে থাকার কথা আছে প্রথম এসেই এলএনজি একটা চুক্তি করেছিল, বলছে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছি। তখন আমি একটা প্রোগ্রাম, আমাকে বিপুল হঠাৎ করে কল করলো, বললো যে ভাই একটা, আপনি তো এই ব্যাপারে জানেন, আপনি একটা প্রোগ্রাম করতে পারেন? আমি ঘুম থেকে উঠে আমাকে তখনই বললো, তা আমি করলাম, তা আমি ঘাটাঘাটি করলাম, বের করলাম, দেখলাম যে সে একটা চুক্তি করেছে, একটা দেখবেন বাংলাদেশের পতাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে সে একটা সাংবাদিক সেখানে সে বিরাট সিগনেচার করলো, প্রচার করলো। তো সেইখানে ব্যাপারটা হয়েছে যে সে একটা কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করেছে, সে সত্যি কথা, কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র কোনো গ্যাস প্ল্যান্ট বা পাওয়ার প্ল্যান্ট, এনার্জি কোম্পানি ওন করে না। এদের এক্সেপশন টেনেসি ভ্যালিটা তারা ওন করে, এর বাইরে কোনো কিছু, এটা প্রাইভেট সেক্টরে। যে কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করলো সেই কোম্পানি লুজিয়ানা বেজ একটা কোম্পানি, যাদের তখন পর্যন্ত তাদের ফান্ডিং হয়নি। একটা কোম্পানি করতে গেলে তার 1 নম্বর হচ্ছে ফান্ডিং দরকার, 2 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল রেগুলেশন যেগুলি আছে সেইগুলি পারমিট দরকার, পারমিটও হয়নি। যদি এই 2টা কন্ডিশন ফুলফিল করে তাহলে তারা ফার্স্ট প্রোডাকশনে যেতে পারবে 2030 থেকে 2032 বুঝে। তাহলে আপনি এই যে 25 থেকে 30 বা 32 পর্যন্ত এই 7 বছর আপনি কি করবেন? তারপরে যদি ওই কোম্পানিটা ব্যর্থ হয়, যদি ওই 2টা শর্ত ফুলফিল না হয়, ফান্ডিং হলো না, আপনার পারমিট হলো না, তাহলে কি তারা কোম্পানিটা ফর্ম হবে না, কোম্পানি প্রোডাকশনেও যেতে পারবে না, তাহলে আপনি ব্যর্থ হচ্ছেন। তো এই যে মানে ভীষণটা দেখার যে চোখ লাগে, সেই চোখটা তার নেই। আর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বড় করে তখন এই আপনার প্রথম আলো, ডেইলি স্টার থেকে যে ভাই একটু ইন্টারাপ্ট করে, দেখার চোখ নাই তা না, মানে সে তো হচ্ছে লন্ডনে পড়াশোনা করছে, একটু বেসিক কমন সেন্স থাকলে এটা তো ইন্টারনেট ঘাইটেই পাওয়া যায়। যে আর্জেন্ট এলএনজি নামে ছিল, এটা একটা মানে কাগজে কোম্পানি, সেটা ওই যে আপনি যে জিনিসটা বলেন দেশি মানুষজনকে দেখানোর জন্য, কারণ তাদের এত ব্যর্থতার ভিড়ে জাস্ট দেখানোর জন্য এই চুক্তিটা করে, মানে আমেরিকাতে গিয়েছে আগে থেকে একটা পারসেপশন ছিল যে ইউনুস আমেরিকার পোস্টার বয়, ইউনুস বললে আমেরিকা সবকিছু দিয়ে দিবে, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার ছিল। সো আলটিমেটলি কিছু করতে পারে না, দেন এই দামি একটা চুক্তি আর কি। একটা জিনিস তো দেখেছেন কিনা, যে একটা অ্যাড হয় মাঝে মাঝে, সেটা হচ্ছে ফেডেক্স এর সম্ভবত, বলছে ইফ এন এমবিএ ক্যান ডু ইট দেন ইউ ক্যান ডু ইট। মানুষের ধারণা বাংলাদেশে যে এমবিএ করলে শি নোজ এভরিথিং, দ্যাটস দ্য রং কনসেপ্ট, টু বি অনেস্ট। আরেকটা মানুষের ধারণা হচ্ছে যে পিএইচডি, ও হি হ্যাজ এ পিএইচডি, বাট এইটা জিনিসটা বুঝতে অক্ষম মানুষের। আমি মাঝে একটা প্রশ্ন একটা জনকে জিজ্ঞেস করছিলাম, ডিড গুগল ওয়াজ ইনভেন্টেড বাই পিএইচডি, অর টেসলা, অর মাইক্রোসফট, অর অ্যাপল, অর ফেসবুক, অর ইউটিউব, অর এনিথিং?
আমার রিসার্চের দরকার আছে, যে একাডেমিয়ে যাবে তাদের রিসার্চ, কিন্তু তার মানে এইটা না দেখেন, কারণ জিনিসটা ন্যারো হয়ে আসে, এই জিনিসটা বোঝা দরকার। এখন দেখেন সে কিন্তু এই বিডার যিনি আশিক চৌধুরী কিন্তু এখনো ওখানে বহাল তবিয়াতে আছেন। আপনার মনে থাকার কথা যে 2001 থেকে 2006 জন্য বিদ্যুতে এবং সারের দাবিতে যখন আন্দোলন হয়েছিল তখন 50 জনের উপরে কৃষককে হত্যা করা হয়। এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এইটুকু, তিনি এখন বিদ্যুৎ মন্ত্রী, তাই না? আপনি দেখেন বিদ্যুৎ ক্ষেত্রে একটা দেশের মানে সচল রাখার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মূল হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি, এই দুটো যদি থাকে তাহলে আপনি একটা দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যেতে পারেন। তারপরে আসে তার যোগাযোগ ব্যবস্থা। এই তিনটা সেক্টরকেই বঙ্গবন্ধু কন্যা হাত দিয়েছিলেন, এবং যেখানে যখন উনি ক্ষমতা নেন তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 3200 মেগাওয়াট। আপনি আজকে পিডিবির ওয়েবসাইটে যান, আপনাকে দেখাতে পারি, যদি জনগণ দেখতে চায় আমি দেখাই দিতে পারি। এখন বর্তমানে ইনস্টল ক্যাপাসিটি অলমোস্ট 29,000। এর বাইরে আছে রামপাল, দেন মাতারবাড়ি, দেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন প্রশ্ন জেগে থাকবে যে ওকে, আমাদের এই যে কুইক রেন্টাল হলো বা রিজার্ভ কেন? কারণ আপনার একটা প্ল্যান্ট যদি কোনো কারণে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি কোনো ট্রিপ করে, আপনি তো সঙ্গে সঙ্গে স্টার্ট করতে পারেন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নর্মালি স্টার্ট আপের জন্য লাগে মিনিমাম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, কারণ নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন এসে চেক করতে, অথবা অ্যাটমিক এনার্জি বাংলাদেশ তদারকি করে, তারা এসে চেক করবে। সুতরাং এইগুলি চেক করতে করতে অনেক সময় লাগে। কিন্তু একটা কোল প্ল্যান্ট ট্রিপ করলে হয়তো আসতে পারেন, কিন্তু এই যে সময়টা যাবে সেই সময়টা কোত্থেকে আসবে? সুতরাং আপনার রিজার্ভ 30% রাখতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি এই সরকার যেমন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ তারা মার্কেটটা বুঝতে পারছেন না। আর একদিকে কোনো এলসি করছেন না। পলার যেটা বলছিলেন যে এই আপনার আনু মোহাম্মদরা বারবার আন্দোলন করে, কিন্তু এদেরকে গত 20 মাস তারা কোথায় ছিলেন? ঘুমিয়েছিলেন না কবরের ভিতরে ছিলেন? এখন কবরে আজাব বেশি হচ্ছিল, যার জন্য এখন উঠে আসছে সলিমুল্লাহ খান, আনু মোহাম্মদ, মতিউর রহমান, মাহফুজা আনাম, আনিসুল হক সহ। আনিস মিতুলকে আমি বলি যে তোমার কলমের কালি বোধহয় শেষ হয়ে গেছে, যার জন্য না হলে এই অবস্থা হবে কেন? সুতরাং এই যে অবস্থা চলছে, এই অবস্থা উত্তরণের জন্য একটা লিডারশিপ দরকার, যে ভালো লিডারশিপ দরকার, যে লিডারশিপের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো বা পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসবো। ধরেন আরো একটা জিনিস আপনার মনে থাকার কথা, বাংলাদেশে যখন প্রচুর গ্যাস পাওয়া যাচ্ছিল, বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন এই বিডার যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন এই মাহমুদুর রহমান, এখন যিনি আমার দেশের সম্পাদক, এবং উনি টাটার সঙ্গে একটা চুক্তি করেছিলেন 25 বছরের চুক্তি, এবং ওই চুক্তির ভিতরে একটা শর্ত ছিল যে টাটা ইনভেস্ট করবে, কিন্তু তাদেরকে 25 বছরের নিরবচ্ছিন্ন আনইন্টারাপ্টেড, যাকে বলে আনইন্টারাপ্টেড গ্যাস দিতে হবে। তখন আওয়ামী লীগ মাঠে নামে যে না, এটা দিতে পারো না তুমি, আগে দেশের জনগণ, তারপরে হচ্ছে যে। এখন আপনার জিনিসটা হচ্ছে যে আপনি যদি দেশকে চিন্তা করেন, আমি বলি যে বাংলাদেশের রাজনীতিতে 2 জন মানুষ যারা ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে, এর বাইরে কেউ কথা বলতে পারেন। এখন বলতে পারেন কে বলছে? বঙ্গবন্ধু। দেখেন পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না কোথাও যে তাদের সৈন্য ফেরত গেছে, একমাত্র বাংলাদেশে স্বাধীনতার পরে ইন্ডিয়ার সৈন্য ফেরত গেছে। বঙ্গবন্ধু যখন ওআইসি সম্মেলনে যোগ দেয়, ইন্ডিয়া বলছিল এটা ঠিক হচ্ছে না, বঙ্গবন্ধু বলছে না বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র করবে। আবার ভুট্টোকে ডাকলেন যখন যে সম্পর্ক নর্মালাইজের জন্য, তখনও বাধা দিয়েছিল, বলেছে না। আবার ইন্ডিয়াকে বাধ্য করলেন যে না, বাংলাদেশের হাজিরা হজ করতে যেতে পারছে না, তার মাধ্যমে যেতে হবে, সেটাও করলেন। আবার বঙ্গবন্ধু কন্যা একইভাবে, কেউ দেখাতে পারবে ইন্ডিয়া থেকে কোনো সামরিক অস্ত্র কিনছে বা সামরিক চুক্তি করেনি। 2 নাম্বার, আপনি দেখেন আমাদের ছিটমহল নিয়ে যে সমস্যা ছিল সেইটাও সমাধান করেছেন, তার মানে বাংলাদেশের আয়তন বেড়েছে। 3 নাম্বার, আমার সমুদ্র সীমায় বিজয় হয়েছে, তার মানে ইন্ডিয়াকে কোর্টে নিয়ে গেছে। আবার ইন্ডিয়াকে ইনভেস্ট করিয়েছে, যেখানে 85% ইনভেস্টমেন্ট, যার মাধ্যমে এখন তেল আসছে ইন্ডিয়া থেকে, যেটা বিএনপি বলেছিল যে না, এর মাধ্যমে গ্যাস চলে যাবে
কিন্তু সেটা তো ভুল, মিথ্যা। আমরা আসলে একটা হ্যালুসিনেশনে ভুগি, বা মাঝে মাঝে মনে হয় যে না আমরা ধোকা দেওয়ার চেষ্টা করি, একটা ন্যারেটিভ দাঁড় করাতে চেষ্টা করি। এইখানে বলবো আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে এই কেন তারা একটা ন্যারেটিভের পরিবর্তে একটা ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি, কেন তারা সত্যটা তুলে ধরতে পারেনি। ধরেন যখন ইন্ডিয়া আমাদের একটা চুক্তি বাতিল করলো, তখন মানুষ জানতে পারলো যে 36টা দেশে ইন্ডিয়ার মাধ্যমে আমাদের পণ্য বা বিভিন্ন জায়গায় যায়। এই যে আপনার বাংলাদেশি পণ্য যাবে, আমাদের কি ট্যারিফ কমেছে না কমেনি, বেড়েছে। তার মানে কি আমাদের বাজার কমে যাবে, তার মানে আমরা যে জিনিসটা রপ্তানি করতাম সেই জিনিসটা রপ্তানি করতে পারবো না। এই যে জিনিসগুলি চলতে থাকে, এটা কন্টিনিউয়াসলি চললে একদিকে যেমন বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, তেমনি জ্বালানি সমস্যা যখনই সমাধান হবে, তার মানে আপনার ইন্ডাস্ট্রিগুলি বন্ধ করে দিতে হবে। ইন্ডাস্ট্রি বন্ধ করলে বেকার সমস্যা বাড়তে থাকবে। আপনি দেখেন প্রতিটা ইউনিভার্সিটি বা স্কুলগুলোকে বলা হচ্ছে তাদের 3 দিন সরাসরি যাবে আর 2 দিন তাদের ইন্টারনেটে, কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে যে ক্লাস করবে, বিদ্যুৎ না থাকলে কিভাবে ক্লাস করবে সেটা চিন্তা করছেন? আপনার ছোটবেলা মনে থাকার কথা যে আপনার যে রিক্সা বা ভ্যানে উঠেছেন কিনা জানি না, যদি উঠতেন তাহলে তখন সেটা প্যাডেল দিয়ে চলতো, এখন মোটর চালিত। এই যে বিদ্যুতের প্রয়োজন, যে মানুষের স্বাচ্ছন্দ্য দেওয়া, এই জিনিসটা বুঝেছিলেন বঙ্গবন্ধু। উনি যখন ক্ষমতা নেন তখন যে বাংলাদেশের জনসংখ্যা ছিল 16 কোটি, এবং সেইখানে মাত্র 47% মানুষ বিদ্যুতের আওতায় আসছে। আর উনি যখন ক্ষমতা ছেড়ে দেন তখন 100% মানুষ বিদ্যুতের আওতায় এসে, এবং জনসংখ্যা বেড়েছে আরো 2 কোটি, তার মানে 18 কোটি। তাহলে একজন মানুষ যিনি বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেলেন, এবং যিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দিলেন, তাকে বানিয়ে দিলেন ফ্যাসিস্ট। আবার এখনকার যিনি বলছেন, দেখেন এতগুলি বাচ্চা মারা গেল, এই ব্যাপারে কোনো তদন্ত শুনেছেন বা কোনো কমিটি হয়েছে বা কোনো কিছু হয়েছে? হয়নি, কারণ এরা মানুষকে ধোঁকা দিতে ব্যস্ত। এবং আরেকটা হচ্ছে যে বারবার আওয়ামী লীগের এগেনস্টে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়। এই আওয়ামী লীগ কেন ধরতে পারে না, কেন বুঝতে পারে না আমি জানি না, এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন জাগে যে পলক যিনি মন্ত্রী ছিলেন, আমি এই কথাটা আওয়ামী লীগের এগেনস্টে যেতে পারে, আওয়ামী লীগের অনেকে মাইন্ড করতে পারে, কিন্তু আমার প্রশ্ন সেখানে আমি ডিরেক্ট প্রশ্ন করতে পছন্দ করি। সেটা হচ্ছে যে সে বলেছিল আমার এত লক্ষ সাইবার যোদ্ধা আছে, এই সাইবার যোদ্ধা কারা, কাদেরকে তিনি হায়ার করেছিলেন আমি জানতে চাই। তাহলে এই অবস্থা হলো কেন? এই ব্যর্থতা কার? এই ব্যর্থতার দায়ভার তারই, যিনি ওই মন্ত্রণালয় ছিলেন, যিনি হায়ার করেছেন, তার দায়ভার। আমরা এরকম দেখেছি 71-এর পরে আপনার তোফায়েল আহমেদ, তখন তো আমরা এই অবস্থায় পড়িনি, আমরা এখন কেন পড়লাম? সুতরাং ভাই আমি আপনার এখানে জাস্ট একটু ইন্টারাপ্ট করি। মানে আপনি যেটা বলতেছেন এটা ট্রু, যে আওয়ামী বিরোধী যে নেগেটিভটা আছে, এই নেগেটিভটা বাংলাদেশে অ্যাক্টিভ, এবং এটার ক্ষেত্রে কমবেট করার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে আপনার আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বা যথাযথ পদক্ষেপ নিতে পারে না। আমার কোশ্চেনটা অন্য জায়গায়। মানে আমি আজকের বারবার হচ্ছে আমার মাথায় হচ্ছে আজকে শিরোনামটা এই কারণে ঘুরছে, কারণ আমি তো বিলং করি এই জায়গাতে। আমার কনসার্ন হচ্ছে এই জায়গায় দেখেন 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে হচ্ছে মানে সরকারে ছিল, সরকার পরিচালনা করেছে জননেত্রী শেখ হাসিনা। আমি যদি মানে বিং এন পার্ট অফ দিস ওয়ান গভর্নমেন্টে যেহেতু আমি কাজ করছি, আমি বলতে পারি যে ধরেন অনেক ক্ষেত্রে কিন্তু দলের থেকে জনগণের কল্যাণ এবং রাষ্ট্রের কল্যাণটাকে উনি অনেকাংশে প্রাধান্য দিয়েছেন। উনি মানে দলকে এক পাশে রেখেই সর্বাগ্রে হচ্ছে আপনার হচ্ছে বেনিফিট দিয়েছেন হচ্ছে রাষ্ট্রকে। এই বেনিফিটটা কি রাষ্ট্রের জনগণ পায় নাই? মানে সব ক্ষেত্রে ডিবাঙ্কের সুবিধা, মানে চোখে আঙ্গুল দিয়ে আওয়ামী লীগের এগেইনস্টে ডিবাঙ্ক গুলা কেন দেখাইতে হবে? তাদের কি এতটুকু আক্কেল বুদ্ধি নাই? মানে মিডল ক্লাস তো শিক্ষিত। আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, আপনি চিন্তা করেন, জাস্ট আপনারা দুইজনই জাস্ট কল্পনা করার চিন্তা করেন যে বাংলাদেশে প্রতিদিন 10 থেকে 15 জন 20 জন করে হচ্ছে শিশু মারা যাচ্ছে। আপনার মানে বাংলাদেশে তো এই মিডিয়া একটা সাইলেন্ট আপনার হচ্ছে কি বলে চাপের উপরে রাখার কারণে এই রিপোর্ট গুলো কিন্তু আপনি দেখবেন যে হাম রিলেটেড কোনো রিপোর্ট এখন নাই, বাট যাদের আত্মীয় স্বজন, প্রত্যেকেরই আত্মীয় স্বজন কোনো না কোনো ভাবে এখন হচ্ছে এই মানে ভিকটিম হচ্ছে। সো এরকম অবস্থায় যে প্রতিদিন শিশু মারা যাচ্ছে, 200-এর উপর শিশু অলরেডি মারা গিয়েছে। আপনি চিন্তা করতে পারেন জাস্ট হচ্ছে এরকম একটা সিচুয়েশনে আপনার হচ্ছে শেখ হাসিনা হচ্ছে এই আপনার নাটক দেখতে গিয়েছে, আপনার কল্পনাতেও আসবে না। সেটা আমি অনেকবার বলেছি যে বাংলাদেশ কল্পনাই করতে পারবেন, শুধু এখানেই না, জাস্ট তা বলে যে না সিনেমা নিয়ে। আপনি একটা জিনিস দেখেন, এই যে আমাদের ঈদের আগে আপনার এই ফেরি দুর্ঘটনায় বা ফেরিতে বাস দুর্ঘটনায় মানুষ মারা গেল, সেখানে ঘোষণা দেওয়া হয়েছে যে প্রতি মৃত্যুর জন্য হচ্ছে 25,000 টাকা
এবং হচ্ছে যারা যে বেঁচে আছে তাদের জন্য 15,000 টাকা দেওয়া হবে। আপনি যদি চিন্তা করতে পারেন যে আওয়ামী লীগের কোন মিনিস্টারের সময়ে এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। আপনি সড়ক মন্ত্রীর কথা বলেন, আমাদের আওয়ামী লীগ আমলে বিভিন্ন মন্ত্রী কিন্তু বিভিন্ন কারণে ট্রোল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রতিনিয়ত ট্রোলে হচ্ছে। আপনি এদের যদি বক্তব্য দেখেন, আপনার শিক্ষামন্ত্রী যে ভাষায় হচ্ছে শিক্ষকদের সাথে কথা বলে, মানে রীতিমতো হচ্ছে আপনার ওই কি বলে ওই মাস্তানি টাইপের একটা হচ্ছে ভাষায় কথা বলছে, এখন যেভাবে কথা বলছে। একজন ট্যাক্সি চালককে যদি শিক্ষামন্ত্রী বানিয়ে দেওয়া হয়, তার কাছ থেকে এর চেয়ে কি বেশি আশা করা যায়? এখন যিনি শিক্ষামন্ত্রী তিনি একজন ট্যাক্সি চালক ছিলেন। আমেরিকা হ্যাজ দ্য বেস্ট, সে বেস্ট ট্যাক্সি ড্রাইভার হতে পারে, কিন্তু সে তো বেস্ট শিক্ষামন্ত্রী না। সে কিন্তু এখন বলবে যে সে হচ্ছে মালয়েশিয়ার না কোন জায়গা থেকে একটা পিএইচডিও নিয়েছে আপনার শিক্ষার উপরে, বুঝছেন? সারা জীবন ট্যাক্সি চালিয়েছে, সেটা আমি জানি। আমার মানে আমি যে কোশ্চেনের জবাব আমার নিজের কাছেও নাই, সেই জিনিসটা হচ্ছে অবভিয়াসলি হ্যাঁ আপনার প্রচারণা বলেন বা প্রপাগান্ডার এগেইনস্টে কথা বলার বিষয় হয়তো লিমিটেশন থাকতে পারে, কিন্তু যে দেশের আপামর জনগোষ্ঠী এই বেনিফিটটা পাইলো, আপনার হচ্ছে এই যে আজকে নাটক করে তারেক রহমান হচ্ছে আপনার কি করতেছে 10,000 না কতজন লোককে কৃষিকার্ড দিচ্ছে, যেগুলো তার হচ্ছে দলের লোকজন পাচ্ছে। আমরা হচ্ছে এখন মিডিয়া দেখতে পাচ্ছি এক কার্ডে মাসে হচ্ছে 25,000 টাকা, 2500 টাকা, বছরে 2500 টাকা, মানে মাসে হচ্ছে 250 টাকা। অথচ 1,38,00,000 কৃষককে কৃষি সহায়তা কার্ডের আন্ডারে বীজ, সার, আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো দেওয়া হইতো। আপনি সেই ফ্যামিলি কার্ড বলে অনেক সবগুলো জিনিসই কিন্তু হচ্ছে দেওয়া, এবং আমাদের যে হচ্ছে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যে যেভাবে কভার করে আমাদের মার্জিনালাইজ পুরো গোষ্ঠীটাকে কিন্তু তার আন্ডারে নিয়ে আসা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা নিয়ে আসছিলেন, রিগার্ডলেস অফ মানে আপনার কে কোন দল করে না মত করে। আমি ব্যর্থতা শেখ হাসিনাকে দিচ্ছি না, ব্যর্থতা শেখ হাসিনা না, শেখ হাসিনা ওয়াজ ভিশনারি, শেখ হাসিনা সি এভরিবডি অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন, দ্যাট ইজ ট্রু। এবং সেইভাবে দিয়েছেন, বাড়ি যখন দিয়েছেন তখন সবাইকে দিয়েছেন, কিন্তু সেইখানে না, অন্যের যে দায়িত্ব দেওয়া ছিল, আমি বলেছি যে পলককে যে দায়িত্ব, সেই দায়িত্ব পলক পালন করতে ব্যর্থ হয়েছে। ইউ নিড টু অ্যাডমিট দ্যাট। শেখ হাসিনা ব্যর্থ ওই মন্ত্রী দেখে হায়ার করেনি। পলাশ, এই যে আমরা কথা বলার সময় বলছি আর কি যে হঠাৎ করে এমন হয়েছে, হঠাৎ করে তো পলাশ এরকম হয় নাই। এই জিনিসটা তো মোটেই হঠাৎ করে হয় নাই, দীর্ঘদিনের মিসম্যানেজমেন্ট, সেই 2024-এর 5ই আগস্টের পর থেকে যে মিসম্যানেজমেন্ট, সেটার ধারাবাহিকতায় কি আমরা দেখতে পাচ্ছি না পলাশ? ধন্যবাদ আপু। আমি ওই জিয়া করিম ভাই খুব চমৎকার ভাবে আসলে অনেকগুলা পয়েন্ট একসাথে নিয়ে আসছেন। আমি ওই পয়েন্টে আরো কিছু কথা বলবো, প্লাস হচ্ছে যে হঠাৎ করে আসে এই বিষয়টা আসলে বলবো। যে দেখেন, তার আগে আমি আজকের যে আমাদের শিরোনাম, সেখানে ওই মধ্যবিত্ত, যেহেতু আজকে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটাকে একটু ডিফাইন করা দরকার। এটাকে আপনি সুন্দরভাবে বলছেন, কারণ আমরা প্রত্যেকে আসলে হচ্ছে এই কমিউনিটিতেই বিলং করি। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের যে অ্যাপারেন্ট যে মধ্যবিত্ত অংশ বলতে যেটাকে বোঝানো হয়, আমরা সবসময় আসলে একটা বয়েলিং ফ্রগ সিনড্রোমে ভুগি, হ্যাঁ, যে এই তো শুয়ে যাচ্ছে, এই তো শুয়ে যাচ্ছে, এই তো শুয়ে যাচ্ছে। সো আলটিমেটলি পরিবর্তনের জন্য মধ্যবিত্তের সেই আকাঙ্ক্ষা বা কাজ নাই, সবসময় সেফার পথে হাঁটতে যায়। আপনি দেখেন যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে টানা 16 বছর যে সময়টা ছিল, তার অন্যতম বড় বেনিফিশিয়ারি কিন্তু হচ্ছে আমরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত থেকে একটা বড় অংশের মানুষজনের জাম্প হয়েছে হচ্ছে এই মধ্যবিত্তে। আপনি ঢাকা শহরে, মানে সিম্পল একটা এক্সাম্পল, আপনি ঢাকা শহরে যে পরিমাণ রেস্টুরেন্ট হয়েছে, এই রেস্টুরেন্ট কিন্তু আজ থেকে 20 বছর আগে ছিল না। আমি নিজে পার্সোনালি ঢাকাতে পড়াশোনা করতে এসেছি 2004 সালে, তার 10 ভাগের 1 ভাগও তখনও ছিল না। জিয়া করিম ভাই তো তার আরো আগে থেকে নিশ্চয়ই জানেন যখন বুয়েটে পড়েছেন। তো এই বড় হয়েছি ঢাকা শহরে, পুরনো ঢাকা, যেটা আগে ঢাকা বলা হয়, নিউ মার্কেট ছাড়া কিছু ছিল না, নিউ মার্কেট গাউসিয়া। এই যে এই বেনিফিটটা কিন্তু দেখেন যে আগে একটা সময় কিন্তু ইভেন যেটা বললাম যে আমি যখন প্রথম দিকে আমি যখন 2004-এ আসছি বা বুয়েটে গেছি, তখনও ধরেন রেস্টুরেন্টে খাইতে যাওয়া এটা একটা মানুষ বড় ব্যাপার ছিল। সো কিন্তু আমরাই যখন বুয়েট পাস করতে আসলাম যখন 11-12 সালের দিকে, তো এটা একটা ন্যাচারাল ঘটনা হয়ে গেছে, রেগুলার ঘটনা হয়ে গেছে, যে মানুষজন এটা ইউজ টু হয়ে গেছে। এবং অ্যাজ এ হোল আমরা এই মিডল ক্লাস যে কমিউনিটিটা আছে, সেটা আমরা হচ্ছে এই বেনিফিটটা ভোগ করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিইং এ পার্ট অফ দিস কমিউনিটি, আমি বলবো যে আমরা এনাফ পরিমাণ হচ্ছে গ্রেটফুল না, এবং মধ্যবিত্ত এই আইডেন্টিটি সংকটে সবসময়ই ভুগে। যে ভাই যেটা জিনিসটা বলছিলেন যে আপনার আমাদের যে মাল্টিপল সোর্স তৈরি করা দরকার এনার্জি রিলেটেড ইস্যুগুলোতে, হ্যাঁ, এই যে ভীষণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেখেছিলেন। দেখেন, আপনার নিশ্চয় মনে আছে আমরা যখন রামপাল পাওয়ার প্ল্যান্ট করা হইলো কি পরিমাণ একটা আন্দোলন হয়েছিল।
সেই আন্দোলনটা কিন্তু মিডল ক্লাস আন্দোলন। মানে আমি কেন এটার সাথে এটা ট্যাগ করছি, মানে এটা খুব সুশীল একটা আন্দোলন, আপনার মানে কিছু তাত্ত্বিক কথাবার্তা দিয়া আপনার এসে এটাকে কেন হওয়া উচিত না এই জিনিসগুলা আপনি অ্যাপারেন্টলি যেটা ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে যেটাকে হচ্ছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী বলে তাদের কিন্তু হচ্ছে এটা নিয়ে হেডেক নাই। তাদের হচ্ছে যারা খেতে কৃষক তার নিয়মিত সারটা পাইলেই হয়, সেচের জন্য জ্বালানিটা পাইলেই হয়, এবং সে 2 বেলা 2 মুঠো ভাত লিমিটেড টাকা দিয়ে কিনতে পারলেই হয়। সেই অংশটা নিশ্চিত করার পরেও জননেত্রী শেখ হাসিনা সবার আগে কিন্তু সেটাকে নিশ্চিত করার চেষ্টা করেছেন। কৃষকদের জ্বালানি, সার, আনুষঙ্গিক বিষয়গুলো, যে কারণে বাংলাদেশ, যারা জিয়া করিম ভাই বলছিলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এবং এখন আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যেখানে খাদ্য সহায়তা হিসাবে যে বস্তাগুলা খাবারগুলো দেওয়া হচ্ছে সেখানে এখনো শেখ হাসিনার নাম আছে। ওই আপনার মন্ত্রীরা দেখার আগে ভালো করে হচ্ছে বস্তাটা চেক করে দেখছে যে নাম কোনোভাবে হচ্ছে শেখ হাসিনার আছে কিনা, তাহলে তারা মানে বেজ্জতি হইতে হচ্ছে তাদেরকে। সো দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ওই অংশকে আপনার হচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত ডেভেলপ করার পরে এই বঙ্গবন্ধু কন্যা কিন্তু এই মধ্যবিত্ত গোষ্ঠীটার আপনার হচ্ছে কল্যাণের জন্য, যেটা সমাজের সার্বিক লাইফস্টাইলটাকে আপলিফট করার জন্য যে ইনিশিয়েটিভ গুলা নেওয়া দরকার সেই ইনিশিয়েটিভ গুলা নিয়েছেন। এবং সেটা আমরা আনইন্টারপ্রিটেডলি এবং নিঃসন্দেহে যে কেউই এই বেনিফিটটা ভোগ করেছে, সেটা আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ বলি, জ্বালানি তেলের ইস্যু বলি, ইভেন আপনার কোভিড এর মতো একটা ওয়ার্ল্ড ক্রাইসিস যেটা ছিল, সেখানে অন্যান্য অনেক দেশের থেকে হচ্ছে আমরা ভালোভাবে এটা কমবেট করেছিলেন জননেত্রী শেখ হাসিনা, এবং এটার বেনিফিট কিন্তু মধ্যবিত্ত ভোগ করেছে। কিন্তু ওই যে জিনিসটা যে তারা সুবিধা ভোগ করা যতটুকু আছে সেটার জন্য এনাফ পরিমাণ গ্রেটফুল না হওয়ার কারণে তারাও তাদের একটা অংশ কিন্তু এই আপাত কথিত আপনার হচ্ছে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। মানে সবকিছু পাওয়া যাওয়ার পরে মনে হয়েছে যে না, এনাফ তো পাইলাম, এখন আর কি পাওয়া যায়। তো সেই পরিবর্তনের একটা বড় অংশ তারার মানে আউটকাম তারা আসলে এখন দেখতে পাচ্ছে। সো আপনি জিনিসটা বলে যে দেখেন, মধ্যবিত্ত আলটিমেটলি হচ্ছে আপনার এই যে রোমান্টিসিজম, আপনার মিডল ক্লাসের যে রোমান্টিসিজম, এটার জন্য কিন্তু হচ্ছে আপনার মেন সাফারার হচ্ছে তারা হয় না। অবভিয়াসলি যে তাদের সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে, তাদের একটা অংশ মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত, তার পরবর্তীতে নিম্নবিত্তর কাতারে হয়তো বা নেমে যাবে, যেটা অলরেডি বাংলাদেশের দারিদ্র সীমা নিচে প্রায় 10 কোটি লোক আছে একদম লেটেস্ট যদি আমরা চিন্তা করি। কিন্তু তাদের এই রোমান্টিসিজমের কারণে আলটিমেট ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের প্রান্তিক জনগোষ্ঠী। এদেশে কৃষকরা আজকে হচ্ছে আপনার সার পাচ্ছে না, জ্বালানি তেল পাচ্ছে না, যে কারণে তার সেচ দিতে পারছে না। এদেশের হচ্ছে বীজের ক্রাইসিস দেখা দিচ্ছে, আপনার হামের ক্রাইসিস, বা ক্রাইসিস আসলে আপা বলে শেষ করা যাবে না। সো এই কারণে একজন মধ্যবিত্ত হয়ে আমি নিজে মাঝে মাঝে কিছুটা লজ্জিত ফিল করি যে ওই সময়ের দাবিতে একটা রাইট কজের জন্য আমাদের যেভাবে মুভ করা উচিত ছিল, অর্থাৎ একটা মিথ্যা প্রপাগান্ডা প্রভোকেটিভ একটা মুভমেন্টে যেভাবে হচ্ছে আমাদেরকে এই সো কল্ড মিডল ক্লাস শিক্ষিত জনগণ বিভ্রান্ত হয়ে গেছে, এটা ওই কমিউনিটির পার্ট হিসাবে আমি নিজের জন্য লজ্জিত যে আমরা শিক্ষিত হয়েছি, আমরা রোমান্টিসিজমে ভুগছি, আমরা এই আওয়ামী লীগ সরকারের 16 বছরের সকল বেনিফিট ভোগ করছি, বাট এখন তারপরেও একটা অংশ পরিবর্তনের স্বপ্ন দেখছে, যার কারণে সেই পরিবর্তন আমাদের সামনে এসে এমন ভাবে ধরা দিছে যে আমাদেরকে অফিসিয়ালি এখন হচ্ছে আমরা ব্যাকফুটে বা ব্যাকয়ার্ড মানে দিকে যাওয়ার চেষ্টা করছি। আপনি দেখেন অনেকে বলতে পারে যে এটা এক্সিডেন্টাল বা যে কোনো একটা পরিবর্তন আসলে আপনার এই পরিবর্তনগুলো হচ্ছে মানে একটা বড় মেজর চেঞ্জ ওভার হওয়ার পরে কিছু হ্যাসেল হয়, উই ভেরি মাচ আন্ডারস্ট্যান্ড দ্যাট, সেটা হওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটা কিন্তু এই ইউনুস গং ইন্টেনশনালি হচ্ছে আপা করেছে। এই জিনিসটা কি এখনো মধ্যবিত্তরা বুঝতে পারছে? কেন বলছি ইন্টেনশনালি করছে? আপনারা নিশ্চয়ই জানেন যে ডক্টর ইউনুস তার দীর্ঘদিনের সহযোগী বলবো না, সহযাত্রী বলবো না, কি নামে তাকে আপনার হচ্ছে মানে সংজ্ঞায়িত করব, সেই লামিয়া আপনার হচ্ছে মোর্শেদকে উনি এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক করেছিলেন, প্রধান সমন্বয়ক করেছিলেন। এই এসডিজি বিষয়ক যে সমন্বয়কের যে আপনার দপ্তরটা, সেটার আন্ডারে সকল সচিবরা এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট রিলেটেড যে প্রোগ্রাম গুলো আছে তার একটা বড় অংশ কিন্তু এটার আন্ডারে হয়। এবং এই কারণে কিন্তু হচ্ছে আমাদের যে এলডিসি গ্রাজুয়েশনটা হচ্ছিল তার একটা গুরুত্বপূর্ণ রোল হচ্ছে এই এসডিজি সমন্বয়কের জায়গা থেকে, সেল থেকে করা হইতো। উনি এই লামিয়া মোর্শেদ তার 18 মাসে, আই রিপিট 18 মাসে একটা সিঙ্গেল মিটিং করেন নাই এসডিজি সমন্বয় সংক্রান্ত বিষয়ে। প্রতিনিয়ত উনি এই তথ্যগুলা বিভিন্ন মন্ত্রণালয় থেকে নিয়েছে যে কিভাবে এটাকে হচ্ছে দীর্ঘায়িত করা যায় এলডিসি গ্রাজুয়েশনটাকে। এবং আলটিমেটলি দেখেন যে আমরা কিন্তু অলরেডি 3 বছরের জন্য এলডিসিটাকে স্থগিত করার জন্য চিঠি দেওয়া হয়েছে। আপনি দেখেন আজকে আমাদের যে একটা চুক্তি করা হয়েছে, সেই চুক্তিটার এটা নিয়ে আমরা অনেকবার প্রথম থেকে কথা বলে আসছি। এগেইন বাংলাদেশে একটা বড় শিক্ষিত যে গোষ্ঠীটা, তাদেরকে এটার ব্যাপারে কিন্তু কথা বলতে দেখা যায় না। যদিও আপনার যখন
ইউএসটিআর থেকে পাবলিক করে দেওয়ার পরে এটা যাদের বাংলাদেশ সম্পর্কে ন্যূনতম আপনার হচ্ছে কি বলে কনসার্ন আছে, তারা কিন্তু সবারই পড়ে দেখা উচিত ছিল। অ্যাটলিস্ট শিক্ষিত যারা আছে সমাজের, যারা হচ্ছে যে এই মিডল ক্লাস কমিউনিটি, কেউ কিন্তু পড়ে দেখে নাই। এখন দেখেন, এখন কিন্তু আজকে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং এই একইভাবে আনু মোহাম্মদ বলেন, তারপরে হচ্ছে আপনার আমাদের যে দেবপ্রিয়রা বলেন, তারা এটার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু যখন তাদের মানে নাকের ডগায় এই পুরা কাজটা হয়েছে, তারা কিন্তু কেউ কথা বলে নাই। এখন এটার সমস্যাটা কোন জায়গায়? আমাদের এই কৃষি প্রধান দেশকে এখানে একটা হচ্ছে আপনার আমদানি, কৃষি খাতে আমদানির যে বড় একটা শর্ত আমাদের উপর জুড়ে দেওয়া হয়েছে, এবং একই সাথে সেখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের এই ভর্তুকি, যারা জিয়া করিম ভাই বলছিলেন যে আমাদের খাদ্য ভর্তুকি মানে এই ভর্তুকি প্রক্রিয়া থেকে সরকারকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ এই আপনার হচ্ছে আমাদের মার্জিনাল গ্রুপকে ভর্তুকি দেওয়া যাবে না, তাইলে আলটিমেটলি সাফারার কি হবে? আমাদের কৃষকরা হবে। এটা নিয়ে কেউ কথা বলে নাই। আপনি দেখেন এখানে যেভাবে হচ্ছে আমাদেরকে শুধুমাত্র একটা অংশকে বেনিফিট দেওয়ার জন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্রমুখী আমাদের নীতি তৈরি করা হয়েছে, যে করিম ভাই যেটা বলছিলেন যে আমরা এখন হচ্ছে আমেরিকার তেল কেনার জন্য রাশিয়ার সাথে মানে আপনার কি বলে অনুমতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা অনুমতি দিচ্ছে বলে জানা যাচ্ছে। কেউ কেউ বলছে আবার অনুমতি চাই নাই, এরকম বিভিন্ন বিভ্রান্তিকর কথা। বাট রাশিয়া যে আমাদের কাছে তেল বিক্রি করবে সেটা নিশ্চয়তা কি, বা তাদের সাথে কি এটা কোনো যোগাযোগ করা হয়েছে? আমরা আপনার সকল পলিসি, যখন ফরেন পলিসি একমুখী করে নেন, তাহলে এই এটার আউটকামটা অন্যান্য রাষ্ট্রগুলো নেগেটিভ ভাবে দেখবে, এটাই স্বাভাবিক। আমরা এই প্রোগ্রামে একবার আলোচনা করেছিলাম, আপনার জয়যাত্রা একটা প্রোগ্রামে মনে হয়, যে যখন হচ্ছে এই এলএনজির যে ক্রাইসিস হয়েছিল, এটাও কিন্তু অ্যাপারেন্টলি এখন যে এই জ্বালানি তেলের যে ক্রাইসিসটা আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখেন সরকারি বিভিন্ন যেগুলো থেকে অকটেন বা পেট্রোল, যেটা আমাদের এখানে বাংলাদেশের যে লোকাল যে প্রতিষ্ঠানগুলো, পেট্রোকেমিক্যাল যে কোম্পানিগুলো আছে, তাদের কাছ থেকে আজ থেকে আরো 10 দিন আগে সরকার থেকে বলা হয়েছে যে তারা কোনো পেট্রোল নেবে না, পেট্রোল অকটেন কিনবে না। একদিকে পাম্পে আপনার হচ্ছে কিলোমিটারের উপর কিলোমিটার লাইন হচ্ছে তেলের অভাবে, অন্যদিকে আপনার সরকার সোর্সিং করছে না। তার মানে কি? এটা ইন্টেনশনালি তৈরি করা হয়েছে, এখন দাম বৃদ্ধি করা হয়েছে এবং এখান থেকে হচ্ছে মুনাফা নিয়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু এই এলএনজি ক্রাইসিসটাও কিন্তু তৈরি করা হয়েছিল। কেন করে করা হয়েছিল? যে কাতারের সাথে আমাদের লং টার্ম একটা হচ্ছে এনার্জি ডিল ছিল, যে কারণে হচ্ছে আমরা ফার্স্ট ভাবে এলএনজি পাইতাম আমাদের ওমানের কাছ থেকে, অর্থাৎ যারা জিয়া ভাই বলছিলেন যে আমাদের মাল্টিপল সোর্স ছিল। কিন্তু শুধুমাত্র আপনার হচ্ছে পিটার হাসের কোম্পানিকে অতিরিক্ত দামে, যেটা আমরা হয়তো $9 থেকে $10 দিয়ে কিনতাম, সেটা হচ্ছে আমাদের 14 পয়েন্ট সামথিং বা 16 পয়েন্ট সামথিং হচ্ছে দাম ধরা হয়েছে। তো এই অতিরিক্ত দামের অ্যাডজাস্ট করার জন্য আমাদের হচ্ছে একটা কৃত্রিম সংকট তৈরি করে এই এলএনজির দামও বাড়ানো হয়েছে। আজকে দেখেন এই যে বাসাবাড়িতে যে গ্যাস দেওয়া হচ্ছে, সেই গ্যাসের দাম বিগত 1 মাসে 600 টাকার মতো হচ্ছে বৃদ্ধি পেয়েছে, যেটা কাগজে কলমে দাম প্রায় 2000 টাকা দেখাচ্ছে, কিন্তু 2000 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এই সার্বিকভাবে কিন্তু ইন্টেনশনালি আমাদের যে একটা স্টেবল সিচুয়েশন ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে, এই সিচুয়েশনটাকে আসলে ধ্বংস করা হয়েছে। স্টেবল সিচুয়েশনটা ধ্বংস করা হচ্ছে এই কারণে, কারণ এই পুরোপুরি ধ্বংস করার পরেই একটা আপনার হচ্ছে পরমুখাপেক্ষী একটা বিদেশি করদ রাজ্য যেটাকে বলে, সেটাকে পরিণত করার হচ্ছে নীল নকশা হিসাবে। এবং এতে কিন্তু এই যে বর্তমান সরকার, যারা যে ভাই বলছিলেন যে বর্তমান সরকারও এই ইন্টেনশন নাই, এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে ইন্টেনশন নাই, হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে এই সরকারের এখন অব্দি যত কথাবার্তা আমি শুনেছি বা তাদের মন্ত্রীদের, তারা সেই হচ্ছে 2001 থেকে 2006 সালে আটকে আছে, এখান থেকে বের হয়ে আসতে পারে নাই। তো তখন আমাদের জিডিপি ছিল $70 বিলিয়ন, $75 বিলিয়ন। এখন আমাদের জিডিপির পরিমাণ $450 বিলিয়ন 2024 পর্যন্ত। সো এই জিডিপি মেনটেন করার মতো যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি গভর্নমেন্টের এই এন্টায়ার ক্যাবিনেটের কারোরই নাই। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে তারা যেহেতু এই যে দেশ বিক্রি করা বা দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে বিভিন্ন ধরনের চুক্তি করার একটা ইন্টিগ্রাল পার্ট ছিল ক্ষমতায় যাওয়ার জন্য, তারা যেহেতু ইউনূসের এই সকল কাজে সম্মতি দিয়ে গেছে, তাদের আসলে হচ্ছে ওই মোরাল জোরটা নাই তাদের এগেইনস্টে কথা বলার। সো আলটিমেটলি ইউনূসের যে পরিমাণ আপনার ক্ষতি বাংলাদেশে করে দিয়ে গেছে, এটা কন্টিনিউ হবে। এখান থেকে আমাদের খুব দ্রুততার সময় বের হয়ে আসার কোনো সুযোগ নাই। অ্যাটলিস্ট এই সরকার এরকম কোনোভাবে ইনিশিয়েটিভ নিবে, সেটা গত 2 মাসে দৃশ্যমান হয় নাই। আর যে মধ্যবিত্ত আসলে পরিবর্তনের সকল পরিবর্তনের স্বপ্ন দেখছে, তাদের এই পরিবর্তনের আশা পূরণ হয়েছে, এবং এটা তাদেরকে সুফল তাদেরকে দীর্ঘদিন ভোগ করতে হবে, এবং তারা ভোগ করছে।